চন্দ্রকিরণের সঙ্গে আমার আলাপ ছিল না। আলাপ হলো হঠাৎ একদিন এক সাহিত্যের আসরে। বলল, আমি তো সাহিত্যিক নই, কি বলে নিজের পরিচয় দেব? আমি তাকে অভয় দিয়ে বললুম, আমিও কি সাহিত্যিক নাকি? জীবনের ডাক শুনলে যে কোনো দিন সাহিত্যের পাঠ তুলে দিতে পারি। তাহলে? চন্দ্রকিরণ আশ্বস্ত হয়ে বলল, আপনার সঙ্গে আমার বনবে ভালো। সত্যি বলতে কি, আপনাকেই আমি খুঁজছিলুম। আসর থেকে লুকিয়ে একসময় বেরিয়ে পড়লুম আমরা দুজনে। ছেলেবেলায় যেমন ক্লাস থেকে পালিয়েছি, রাস্তায় রাস্তায় ঘুরে, ফুটপাথে দাঁড়িয়ে চা খেয়ে, চানাচুর চিবোতে চিবোতে আমরা পরস্পরের যে পরিচয় দিলুম ও নিলুম, তা নিত্যকালের কিশোর বয়সীর। অথচ তখন আমাদের বয়স 30-এর কোঠায়। কলকাতায় কেউ কাউকে চেনে না বলেই রক্ষা, মফস্বল হলে ঢিঢি পড়ে যেত। এই জন্যেই আমি বললুম, কলকাতা আমার এত ভালো লাগে। এখানে আমি নামহীন, পরিচয়হীন, অজ্ঞাত অখ্যাত মুসাফির। আমি অ্যানোনিমাস। সেইখানেই চন্দ্রকিরণ বললেন, আমার দুঃখ, কলকাতা শহরে আমি আর অ্যানোনিমাস নই। এবার বেরিয়ে পড়তে চাই আত্মপরিচয় গোপন করে, ছদ্মনামে ও ছদ্মবেশে, কলকাতার বাহিরে, ভারতের বাহিরে। কোনখানে? আপাতত ইউরোপে। কেন, আগে কখনো যাননি? কতবার যে গেছি পক্ষীরাজের পিঠে শোয়ার হয়ে। তারপর করুণ হেসে বলল, মায়ের একমাত্র পুত্র, স্ত্রী অঞ্চলের নিধি। আমি দুঃখিত হয়ে বললুম, তাহলে আপনার মনে একটা আফসোস থেকে গেছে বলুন। শুধু কি আফসোস, আকুলতাও। ওগো সুদূর, বিপুল সুদূর, তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি, মোর ডানা নাহি, আমি আছি এক ঠাঁই, সে কথা যে যাই পাশরি। আর ভালো লাগে না এমন করে বেঁচে থাকতে। বেঁচে থাকা নয়, সে তো বাঁচা। আমি বাঁচতে চাই। আমাদের কথাবার্তা ক্রমেই গভীর থেকে গভীরতর পর্যায় ধরে চলল। আমরা ভুলে গেলুম যে আমাদের আলাপ মাত্র একদিনের। চন্দ্রকিরণরা কলকাতার বনেদি বংশ, পুরুষানুক্রমে সলিসিটর। বিত্তের অভাব কাকে বলে জানে না। বিত্তের সঙ্গে যোগ দিয়েছে বিদ্যা, বিদ্যার সঙ্গে রূপ। চন্দ্রকিরণ যেমন বিদ্বান, তার স্ত্রী তেমনি রূপবতী। বিয়ে হয়েছে অনেক দিন, কিন্তু সন্তান হয়নি। স্ত্রী এখন ধর্মকর্মে মন দিয়েছেন। চন্দ্রকিরণ কোনো দিকে মন দিতে পারছে না, মন লাগছে না। কোথাও চলে যেতে চাই কিছুদিনের জন্যে, তারও উপায় নেই। কড়া পাহারা, চোখের জল, প্রয়োগ পেষণ। দুঃখের উপর দুঃখ, কারো সঙ্গে প্রাণ খুলে মিশতে পারে না। সর্বদা একটা ব্যবধান বজায় রাখতে হয়, নইলে বংশের মানহানি, প্রফেশনের মর্যাদাহানি। সম্ভ্রান্ত ভদ্রলোক হয়ে জন্মেছে বলে তাকে সারা জীবন সম্ভ্রান্ত ভদ্রলোকের ভূমিকায় অভিনয় করে যেতে হবে। পাইস হোটেলে আসন পিঁড়ি হয়ে বসে পচা মাছের ঝোল মাছিদের সঙ্গে ভাগ করে খেতে পাবে না। মেসের কেরানিদের সঙ্গে চৌবাচ্চার জলে খালি গায়ে স্নান করতে পাবে না। বস্তির লোকের সঙ্গে রাত জেগে পাড়ার লোককে জাগিয়ে পখোয়াজ বাজিয়ে গান জুড়তে পাবে না। সিগারেট খেতে আপত্তি নেই, কিন্তু বিড়ি খেলে জাত যাবে। মদ খেতে পারো, কিন্তু খবরদার তাড়ি কিংবা ধেনো খেও না। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত কত কি করতে সাধ যায়, কিন্তু জুতো বুরুশ করতে বসলে বেয়ারা ছুটে আসে। হ্যাঁ হ্যাঁ, কি করছেন? এ কি আপনার কাজ? ঝাঁটা হাতে করলে জমাদার তেড়ে আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ কি করছেন? এ যে ছোট লোকের কাজ। ইচ্ছা করে রিক্সা টানতে। রিক্সাওয়ালাকে বকশিস দিয়ে টেনেও ছিল একদিন। অমনি পাড়াশুদ্ধ লোক ভেঙে পড়ল দৃশ্য দেখতে। কোচম্যানকে বলে কয়ে ফিটন চালাতে গিয়ে দেখে কে একটা ভিখারি চাপা পড়ে আছে। অমন করে সবাই মিলে যদি বাধা দেয়, তাহলে চন্দ্রকিরণের কোনো কাজই করা হয় না, এক অর্থ উপার্জন ছাড়া। চন্দ্রকিরণ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, হায়, একবার যদি বেরিয়ে পড়তে পারতুম। তাহলে? আমি কৌতূহল প্রকাশ করলুম। তাহলে?
তাহলে মরা গাঙে বান ডাকতো, সমুদ্রের হাওয়া আমাকে দুদিনেই চাঙ্গা করে তুলতো। আহা, কি যে ভালো লাগতো জাহাজে চড়ে দুলতে। আমি হেসে বললুম, তারপরে যখন সি সিকনেস হতো তখন কিন্তু ভালো লাগতো না। লাগতো লাগতো, সব কিছু ভালো লাগতো। সি সিকনেস, 5-7 দিন বিছানায় শুয়ে থাকা, তারপরে যেন নতুন জীবন ফিরে পাওয়া, নতুন চোখে দেখা, নতুন পায়ে হাঁটা, চলি চলি পা পা। আমি শুনতে লাগলুম, বলতে লাগলো চন্দ্রকিরণ। ইংল্যান্ডে পৌঁছে আমি ভিড়ের মধ্যে হারিয়ে যেতুম, কেউ আমার খোঁজ পেত না, বাড়িতে জানতো না। মজুরদের সঙ্গে রাস্তা মেরামত করতুম, আর তেষ্টা পেলে পাবে ঢুকে সস্তা বিয়ার খেতুম, আর খিদে পেলে খেতুম মাছ আর আলু ভাজা, থাকতুম কোনো বস্তিতে। এই আরব্য উপন্যাসের গল্প শুনতে মন্দ লাগছিল না। শুনছিলুম আর মিলিয়ে দেখছিলুম চন্দ্রকিরণের প্রকৃতির সঙ্গে এর কোনো সঙ্গতি আছে কি না। তবে মাসের মধ্যে 2-3 দিন সাজ বদল করে রিচে গিয়ে উঠতুম, নইলে আবার সেই খাড়াবড়ি থোড় খেতে খেতে অরুচি ধরে যেত। আবার সেই একঘেয়ে জীবন, যার জন্যে দেশ ছেড়ে পালানো। তা বলে এক লম্ফে বস্তি থেকে রিচ, মাঝখানের ধাপগুলি কি দোষ করলো? আমি জানতে আগ্রহ বোধ করছিলুম। না না, আর ওসব ভালো লাগতো না, ওসব দেশে থাকতে যথেষ্ট হয়েছে। সত্যিকারের নতুন কিছু চাই বলেই তো বিদেশে বিভুঁইয়ে ঘুরে বেড়ানো। এর পরে চন্দ্রকিরণ পারল প্যারিসের কথা। সেখানে সে শিল্পীদের সঙ্গে জুটে বোহেমিয়ান হবে। কাপে আর বুলভার্ট স্টুডিও আর সাঁলো, সাজ পোশাক বহুরূপীর মতো। যে দেখবে সে বলবে, হ্যাঁ আর্টিস্ট বটে। সার্কাসের বাহিরে এমনটি আর দেখা যায় না। ছাদ ফুঁড়ে জল পড়ছে, ছাতা মাথায় দিয়ে ছবি আঁকা হচ্ছে, এই তো জীবন। কিন্তু এখানেও সেই থোড় বড়ি খাড়া। সেই জন্যে মুখ বদলানোর জন্যে যেতে হয় দক্ষিণ ফ্রান্সে, মন্টি কার্লো, নিস, মোনাকো। ক্যাসিনোতে জুয়া খেলার ধুম, হার জিত যা থাকে কপালে, একেই বলে জীবন। সেদিন কথা বলতে বলতে কখন এক সময় সে আমাকে ও আমি তাকে তুমি বলতে আরম্ভ করেছিলুম। বললুম, চন্দ্রকিরণ, একবার বেরিয়ে না পড়লে তোমার দিবা স্বপ্ন ভাঙবে না। বেরিয়ে পড়লে দেখবে স্বপ্নে বাস্তবে অনেক তফাৎ। তুমি বেরিয়ে পড়ো। বেরিয়ে পড়তে দিচ্ছে কে? বুদ্ধদেবের যশোধরা ঘুমিয়ে পড়েছিলেন বলে তিনি বেরিয়ে পড়তে পেরেছিলেন। আমার যশোধরা রাত ভোর এক চোখে ঘুমায়, তার মানে পাহারা দেয়। চন্দ্রকিরণ ক্ষোভের সঙ্গে বলল, যশোধরাকেও নিয়ে যাও না কেন? আজকাল কত লোক সস্ত্রীক বিলেত যায়, তোমার তো অর্থের অভাব নেই। ওকে নিয়ে যাবার কথা বলছো? তাহলে সব মাটি। আমি কোনো মতে আত্মগোপন করতে পারি, কিন্তু ওকে গোপন করব কোথায়? আমার সঙ্গে একটা সুটকেস থাকলে যথেষ্ট, ওর সঙ্গে লট বহর থাকবে অজস্র। আমার চাকরের দরকার নেই, ওর ঝি চাকর না থাকলে চলে না। ভাবতেই পারা যায় না যে ওর সামনে আমি রাস্তা খুঁড়ছি, পাবে দাঁড়িয়ে বিয়ার খাচ্ছি। না না, ও যদি যেতে চায় তাহলে আমি যেতে চাই নে। চন্দ্রকিরণ ওর স্ত্রীকে সঙ্গে নিয়ে যাবে না, ওর স্ত্রী ওকে একলা যেতে দেবে না। এ সমস্যার সমাধান আমার জানা ছিল না। আমি চুপ করলুম। স্ত্রীর বোঝা বহন করার চেয়ে গন্ধমাদন বহন করা সোজা। কলকাতা থেকে দার্জিলিং যেতেই হিমশিম খাই, বিলেত যেতে হলে মারা যাব। চন্দ্রকিরণ আবার দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তারপর সে লক্ষ্য করল যে আমি মৌন রয়েছি। বলল, এখন বুঝতে পারলে তো কেন তোমাকে খুঁজছিলুম? এবার পথ নির্দেশ করো। পথ কোথায় যে পথ নির্দেশ করব? বললুম, দাঁড়াও ভাবি। কিন্তু ভেবে কোনো কুলকিনারা পেলুম না। পুনর্দর্শনের দিন ফেললুম, কিন্তু তার আগেই আমাকে কলকাতা ছাড়তে হলো। এই ঘটনার বছর কয়েক পরে আবার তার সঙ্গে দেখা, মহাযুদ্ধের মাঝখানে। তার আমার দুজনেরই কেসে পাক ধরেছে, তারই বেশি। সাহিত্যের আসরে নয়, লঙ্গরখানায়।
চন্দ্রকিরণ পুণ্য সঞ্চয় করছিল মন্বন্তরের সময় হতভাগ্যদের তলান্ন খাইয়ে। পিয়ে বললে আরও ঠিক হতো। আমি কলকাতায় এসেছি শুনে লোক পাঠিয়ে দিয়ে ধরে নিয়ে গেল 1 লাইন সুপারিশ সংগ্রহ করতে। খুব ফাঁকি দিলে সেবার, চন্দ্রকিরণ বলল। যাক, খবর কি তোমার? সব ভালো তো? আমি বললুম, বেঁচে আছি তা তো দেখতেই পাচ্ছ, কিন্তু বেঁচে থাকা নয়, সে তো বাঁচা। সে পূর্বের মতো আক্ষেপ জানালো। কঙ্কাল সার নরনারীর সঙ্গে তার ঘৃতপুষ্ট বপুখানির তুলনা করে মনে হলো না যে সে জীবমৃত, বরং এই বছরে আরও মোটা হয়েছে। কেন, বাঁচার কমতি কোথায়? আমি প্রশ্ন করলুম। সেই একঘেয়ে জীবনযাত্রা, সে ঠোঁট উল্টিয়ে বলল, তেমনি বিরস উদাস স্বরে। আর ভালো লাগে না তার জের টানতে। এবারে বেরিয়ে পড়তে চাই এক বস্ত্রে, একখানা কম্বল সম্বল করে। সাধুদের সঙ্গে মিলে কেদারবদ্রী যাব, সেখান থেকে কৈলাস মানস সরোবর। বৌদি যেতে দেবেন তো? বৌদি যেতে দেবেন? খেপেছ? তাহলে কেমন করে সম্ভব? কেমন করে সম্ভব? চন্দ্রকিরণ প্রতিধ্বনি করল। আমিও সেই কথা বলি। এক কাজ করলে হয় না? বৌদিকেও নিয়ে গেলে দোষ কি? তাহলে গিয়ে কোনো সুখ নেই। তাহলে কি আমি ধুনি জ্বালিয়ে ওং ওং করতে পারবো? চন্দ্রকিরণ তার মনের কথা খুলে বলল। তোমার হঠাৎ এ খেয়াল হলো কেন? আমি জানতে চাইলুম। খেয়াল নয়, জীবনের দ্বারে দ্বারে করাঘাত করে ফেরা। চন্দ্রকিরণ রহস্যমগ্ন হয়ে বলল, কে জানে কখন কোন দরজা খুলে যাবে, প্রবেশপথ পেয়ে যাব। আমি বললুম, ভালো, কিন্তু বৌদিকেও সঙ্গে নিয়ে যেও। চন্দ্রকিরণ আমার 2 হাত ধরে ঝাঁকানি দিয়ে বলল, তুমি কি মনে করো আমি ও কথা ভাবিনি? ভেবে দেখেছি, তা হবার নয়। ও যদি আমার সঙ্গে যায়, ওকে গোপন করতে পারবো না, কাজেই আত্মগোপন করতে পারবো না। আর তাই যদি না পারলুম, তবে আর 10 জনের মতো তীর্থযাত্রা করলেই হয়। জীবনের দ্বারে দ্বারে করাঘাত করা দুরাশা, যদি আত্মগোপন করতে না পারি। কথাটা বুঝতে আমার অনেকক্ষণ লাগলো। জিজ্ঞাসা করলুম, আচ্ছা, আত্মগোপন করার জন্যে তোমার এত ব্যগ্রতা কেন? তুমি কি খুনটুন করেছ, না আর কোনো শোচনীয় অপরাধ? অপরাধ? চন্দ্রকিরণ কাতর কণ্ঠে বলল, অপরাধ কি একটি না একবার? এই যে এতগুলো মহাপ্রাণী খেতে না পেয়ে কলকাতার ফুটপাতে পড়ে মারা যাচ্ছে, এরা তো সাধারণ ভিখারি নয়, এরা খেটে খাওয়া মানুষ। এদের মুখের গ্রাস আমরা বেশি দাম দিয়ে কিনে এনেছি। আমরা মানে আমার মেজো মামা ও তাঁর কোম্পানি। ঘরের উপর বিধাতার অভিশাপ পড়বে, সেই ভয়ে আমি লঙ্গরখানা খুলেছি। আমার মামাতো ভাই প্রদ্যুম্ন তো দিন দিন শুকিয়ে যাচ্ছে। কেউ বলতে পারে না কি তার অসুখ, নিজে বলতে চায় না, বোবার মতো বসে থাকে। দেখে কষ্ট হয়। লক্ষ্য করলুম চন্দ্রকিরণের চোখ ছলছল করছে। প্রশ্ন করলুম, আর তোমার মামা? মামা দিনের বেলা অর্থ অর্জন করেন, রাতের বেলা ধর্ম অর্জন। রোজ কালীঘাটে যান, ফিরতে 10টা 11টা বাজে। মামি বলেন, কার জন্যে এত টাকা করছো, ভোগ করবে কে? ছেলেটা তো চিকিৎসার বাহিরে। আমি এ প্রসঙ্গ আর বাড়াতে দিতে রাজি ছিলুম না, মোড় ঘুরিয়ে দিলুম। বললুম, তাহলে আত্মগোপন করে সাধুদের সঙ্গে সাধু সাজতে চাও? বেশ বেশ। ভেক নেব না, সংসার ত্যাগ করব না, চন্দ্রকিরণ বুঝিয়ে বলল, কিন্তু কিছুকালের জন্যে বাঁচব। এখন এরা আমাকে বাঁচতে দিলে হয়। এরা মানে জীবন সঙ্গিনী, গৌরবে বহুবচন। জীবন সঙ্গিনী যিনি, তিনি তাকে বাঁচাতে দিলে হয়। শুনে আমি হাসব না কাঁদব? রসিকতা করবার মতো বিষয় বটে, কিন্তু স্থান কাল পাত্র রসিকতার অনুকূল নয়। তা বলে চোখের জল ফেলবো কেন? বললুম, আচ্ছা, বৌদির অনুমতি নিয়ে বেরিয়ে পড়ো। জগৎটা যা ভেবেছ তা নয়, 2 দিন পরে আপনি ফিরে আসবে। মানস সরোবর পর্যন্ত যেতে হবে না। মানস সরোবর দূরের কথা, মোগলসরাই পর্যন্ত গিয়ে ফিরতি ট্রেন ধরবো তার জো নেই।
হয় ওকে সঙ্গে নিতে হবে, নয় নিতে হবে এক পাল চাকর বাকর। একলা যাওয়া চলবে না, আর একলাই যদি না গেলুম তবে গিয়ে সুখ কোথায়? চন্দ্রকিরণ তার প্রাণের ব্যথা জানালো। বেচারা, তার জন্যে কী বা করতে পারি? সহানুভূতিসূচক দু চার কথা বলে বিদায় চাইলুম। সে বলল, পথ নির্দেশ করলে না যে, ভেবে দেখি। এই বলে পাশ কাটালুম। চন্দ্রকিরণের সঙ্গে সেদিন দেখা হলো পার্ক স্ট্রিটের একটা বিলিতি বইয়ের দোকানে। এক রাস ভ্রমণ কাহিনী কিনেছে, আরও কয়েকখানার পাতা উল্টাচ্ছে। বয়স 45 কি 46, কিন্তু দেখলে মনে হয় 55 কি 56। মাথায় চুল যে কগাছি আছে কানের আড়ালে আত্মগোপন করেছে। ভুঁড়ি কিন্তু আত্মগোপনের আশা ছেড়ে দিয়েছে। চেহারা, চালচলন ও পোশাক পরিচ্ছদ থেকে মালুম হয় একজন সম্ভ্রান্ত ভদ্রলোক বটে, একজন বর্ধিষ্ণু নাগরিক। কুশল বিনিময়ের পর জিজ্ঞাসা করলুম, এখনো ও বাতিক গেল না? বাতিক? সে বিস্মিত হয়ে বলল, বাতিক কাকে বলছো? ও যে আমার প্রাণ। ও যদি যেত প্রাণ থাকতো ভাবছো? জানতে চাইলুম ইতিমধ্যে কোথাও বেড়াতে গেছে কিনা। বলল, হ্যাঁ, এইবার বেরিয়ে পড়ব। আর ভালো লাগে না এমন করে বেঁচে থাকতে। খাবার সুখ ছিল, তাও ঘুচে গেল কন্ট্রোলের জ্বালায়। শুনছি মিউনিসিপ্যাল রেট বাড়বে। বাড়ুক, আমি ততদিনে কালাপানি পার। এবার কোন দেশে চললে? দেশ? সে সন্ত্রস্ত হয়ে বলল, না না, দেশ দেখে সুখ নেই। সব দেশে কন্ট্রোল, সব দেশেই ট্যাক্স। এবার যাচ্ছি কার্গো বোটে, বন্দর থেকে বন্দরে। কলকাতা থেকে আফ্রিকা ঘুরে 100 বছর আগে যেমন করে লন্ডনে যেত, তেমনি করে যাব লন্ডনে, আমস্টারডামে, কোপেনহেগেনে, স্টকহোলমে, সম্ভব হলে লিনিনগ্রাডে। তারপরে পিছু হটতে হটতে হামবুর্গ, ব্রিটেন হয়ে নিউ ইয়র্ক। তারপর দক্ষিণ আমেরিকা পরিক্রমা করে সান ফ্রান্সিসকো, সেখান থেকে টোকিও, সাংহাই, হংকং, অবশেষে সিঙ্গাপুর, রেঙ্গুন, চট্টগ্রাম হয়ে কলকাতা। আমি তারিফ করে বললুম, চমৎকার। সে খুশি হয়ে আমার হাতে হাত রেখে বলল, চমৎকার কিনা তুমিই বলো। তুমি ছাড়া কেউ আমাকে চিনল না, কেউ আমাকে বুঝল না। যে শোনে সেই বলে, পাগল না খ্যাপা। বাড়িতে তো অনশন ধর্মঘট। এবার বলছে না যে আমাকেও সঙ্গে নিয়ে চলো, এবার বলছে তোমাকেও যেতে দেব না। কি অন্যায় দেখো দেখি। আমি এখন বুঝতে পেরেছি কোনখানে ওর দুর্বলতা। সেই জন্যে আমিও চাপ দিচ্ছি, বলছি, চলো একসঙ্গে বেরিয়ে পড়া যাক, তুমি আর আমি এক নৌকায়। আমি উপভোগ করছিলুম তার অবস্থাটা। বললুম, সাবাস। সে হঠাৎ গম্ভীর হয়ে বলল, সাবধান। আমি এদিক ওদিক তাকালুম, কিন্তু বুঝতে পারলুম না কিসের থেকে সাবধান। সে আমার কানের কাছে মুখ এনে বলল, ঘরে পাহারা, বাহিরে পাহারা। ঘরে কে পাহারা দেয় তা তো জানো, বাহিরে পাহারা দিচ্ছে প্রাইভেট ডিটেকটিভ। আমি অবাক হলুম, এ কি কখনো সম্ভব? জীবনে সুখ নেই ভাই। অফিসে আদালতে যাব, সেখানেও টিকটিকি। বইয়ের দোকানে আসব, এখানেও টিকটিকি। জাহাজ ঘাটে আমাকে যেতে দিচ্ছে কে? দূর থেকে তার বাঁশি শুনি, কাছে যেতে পারি নে। আমার দশা তোমার বৈষ্ণব কবিতার শ্রীরাধার মতো। বেচারা চন্দ্রকিরণ, তার চোখ দেখলে মায়া হয়। এত বড় মানুষটা একটা ছোট্ট শিশুর মতো অসহায়, শিশুর মতো সরল, অথচ ঘুঘু সলিসিটর, টাকার পাহাড়। চলে আসছিলুম, চন্দ্রকিরণ আমার পথ রোধ করে দাঁড়ালো। বলল, এবার তোমাকে আমি ছেড়ে দেব না। পথ নির্দেশ করো, তারপরে যাবে। পথ কোথায় যে নির্দেশ করব? পথ গেছে হারিয়ে।